ইচ্ছা, প্রচন্ড সাহস এবং পাহাড় প্রমাণ আত্মবিশ্বাস নিয়ে শুরু হচ্ছে আমাদের ক্লাস 11 কেমিস্ট্রি ধামাকা প্রো ব্যাচ। আমি তোকে কথা দিতে পারি, যেভাবে মাধ্যমিক ভৌত বিজ্ঞান কাঁপিয়েছি তার থেকে ভয়ঙ্কর ভাবে 11 কেমিস্ট্রি কাঁপবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকেই জানিস আমাদের প্রথম ক্লাসটা ইউটিউবের মধ্যে যাচ্ছে অ্যাজ ডেমো ক্লাস। এইটুকু কথা আমি তোকে দিতে পারি, এই ক্লাসটাকে যদি তুই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিস 11 কেমিস্ট্রির প্রেমে পড়তে তুই বাধ্য। চল আর একদম সময় নষ্ট নয়, ডিরেক্টলি পড়াশোনা শুরু করা যাক। আমি জানি তোরা ভীষণ এক্সাইটেড। তোরা প্রথমেই দেখতে পাচ্ছিস এখানে লেখা আছে কক্ষপথ তার সর্বোচ্চ ইলেকট্রন, এবং তোদের কথা মতো প্রত্যেকটার ইংরাজি টার্ম আমি এখানে দিয়ে দিয়েছি। তুই বলবি দাদা এগুলো তো আমরা সব জানি, এগুলো আমরা ক্লাস 9-এ পড়েছি, আমরা 10-এ পড়েছি, তোমার 11 কেমিস্ট্রি শুরু করার আগে যে বেসিক গুলো শিখিয়েছো তার মধ্যেও পড়েছি। আমি বলছি ভাই যা করানো হবে চোখ কান নাক বন্ধ করে করবি। আমাদের ব্যাচের মধ্যে যে চ্যাপ্টারই শুরু হোক সেটা একদম গোড়া থেকে শুরু হবে এবং একদম টপ লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সেই কারণে চোখ কান নাক বন্ধ করে শুধু আমাকে বিশ্বাস কর, যা করানোর আমি করিয়ে দেবো। আচ্ছা তোরা যদি একটু পরমাণুর ভেতরের দিকে তাকাস, যদি একটু পরমাণুটাকে ভালো করে দেখিস, তাহলে দেখতে পাবি পরমাণুর ভেতরে আছে নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসের চারপাশে আছে কক্ষপথ। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। দাদা জানো তো আমরা প্রত্যেকেই জানি এই প্রথম কক্ষপথটাকে বলা হয় কে কক্ষপথ, তারপরেরটাকে বলা হয় এল কক্ষপথ, তারপরেরটার নাম এম কক্ষপথ, এবং তারপরেরটা হচ্ছে এন কক্ষপথ। এবং আরেকটা বিষয় তোরা অবশ্যই জেনে রাখ, তোদের যেমনি স্কুলে রোল নাম্বার হয় সেমনি প্রত্যেকটা কক্ষপথের একটা ক্রমিক সংখ্যা আছে ভাই। যেমনি যে কক্ষপথটা নিউক্লিয়াসের একদম কাছে আছে তাকে আমরা প্রথম কক্ষপথ অর্থাৎ n = 1 দিয়ে প্রকাশ করে থাকি, মানে তার ক্রমিক সংখ্যাটা হচ্ছে 1। এই যে সেকেন্ড কক্ষপথের ক্রমিক সংখ্যাটা অবশ্যই 2, 3 নম্বরটার ক্রমিক সংখ্যা অবশ্যই 3, আর 4 নম্বরটার ক্রমিক সংখ্যা অবশ্যই 4। দাদা এই ক্রমিক সংখ্যাগুলো দিয়ে হয়টা কি? আমি বললাম ভাই তোরা হয়তো নিশ্চয়ই শুনেছিস যে একটা কক্ষপথের n এর ভ্যালুর মাধ্যমে তার মধ্যে থাকা সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা বার করা যায় 2n² ফর্মুলা দিয়ে। হ্যাঁ দাদা তুমি বেসিক ক্লাসের মধ্যে এগুলো করিয়েছো। তাহলে দাদা এই যে কে কক্ষপথ আছে, এল কক্ষপথ আছে, এম কক্ষপথ আছে, এন কক্ষপথ আছে, যেগুলোর প্রত্যেকটার ক্রমিক সংখ্যা অর্থাৎ এন এর ভ্যালুগুলো আমরা জানি, তাহলে সেই প্রত্যেকটাতে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো করে ধরছে সেটা 2n² ফর্মুলার মাধ্যমে আমরা বার করতে পারি। বললাম একদম পারিস। তাহলে চলো লিখে নেওয়া যাক। তাহলে এই হচ্ছে কক্ষপথ আর এই হচ্ছে তাতে সর্বোচ্চ ইলেকট্রন। দাদা একটা কথা শুনবে, বললাম কি? না ধরো আমি এখানটা লিখলাম কে কক্ষপথ, এখানটা লিখলাম n = 1। হ্যাঁ তাহলে এখানটা আমি সরাসরি বসিয়ে দিই 2 × 1², কারণ n এর জায়গার মধ্যে আমি 1 বসিয়ে দিয়েছি। বললাম হ্যাঁ তাহলে 2 × 1² মানে 2 হয় তো? বললাম একদম। দাদা এল কক্ষপথের ক্ষেত্রে যেখানে n এর ভ্যালুটা 2 আছে, মানে এটা দ্বিতীয় ক্রমিক সংখ্যা আছে, তাহলে সেখানে সর্বোচ্চ ইলেকট্রন যদি বার করতে হয় তাহলে 2 × 2² করতে হবে। দাদা 2² মানে 4, 4 × 2 হয়ে গেলে 8 হয়ে যায়। বললাম একদম। দাদা এম কক্ষপথের কথা চিন্তা করো, যেখানে ক্রমিক সংখ্যাটা 3 আছে, তাহলে যদি 3 থাকে তাহলে 2 × 3² হয়ে যাবে। দাদা 3² মানে 9, 9 × 2 হয়ে গেল 18। তার মানে এম এর মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরে? 18টা ইলেকট্রন ধরে। দাদা এন কক্ষপথের কথা চিন্তা করে দেখো, যেখানে ক্রমিক সংখ্যাটা 4, যদি 4 হয় তাহলে 2 × 4²। দাদা 4² মানে 16, 16 × 2 হয়ে গেল 32। তার মানে এই কক্ষপথের মধ্যে 32 খানা সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে। বললাম একদম। দাদা এগুলো তো আমরা সবই জানি। জানিস তো? সবই জানিস। আচ্ছা চল তোকে একটু নতুনত্ব কিছু দেওয়া যাক। দেখ তোরা এখন 9-10 লেভেল ছেড়ে 11-এ উঠে পড়েছিস, তোদের নতুন কিছু শেখার আগ্রহ প্রবল, তাই একটু নতুন নতুন বিষয়গুলো তোদের সামনে তুলে ধরা যাক। এতদিন তোরা এই এনটাকে ক্রমিক সংখ্যা রূপে চিনতিস তো? আজকে থেকে তুই আর একে ক্রমিক সংখ্যা বলবি না, তুই একে বলবি মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দাদা এই যে তুমি কথাটা বললে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এইটা বলার মাধ্যমে এর গুরুত্ব কি এমন প্রকাশ পেয়ে গেল, এমন কি বেড়ে গেল? এই এনটার মাধ্যমে কি এমন করা যায়? এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে একটা কক্ষপথের কি এমন বোঝা যায়? আমি বলছি ভাই এটাকে আন্ডার এস্টিমেট করিস না। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাই, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই একটা কক্ষপথের প্রকৃতি, তার বৈশিষ্ট্য, তার মধ্যে থাকা উপকক্ষের সংখ্যা এবং তার চরিত্র সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম। দাদা বৈশিষ্ট্য, চরিত্র, প্রকৃতি সব বুঝলাম, উপকক্ষের সংখ্যাটা আবার কি? সব বলবো ভাই, সব বলবো।
আস্তে আস্তে সব হবে। আর জানিস তো, এই ক্লাসটা শুরু করার আগে আমি একটু বাইরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখি আমাদের এদিকে 4খানা বিল্ডিং তৈরি হচ্ছে। বললাম বাহ, আমি আজকে গিয়ে এক্ষুনি কক্ষপথ পড়াবো, একটু 4টে বিল্ডিং একটু মনে করা যাক তো। প্রথম বিল্ডিংটা দেখলাম 1তলা, আচ্ছা, তারপরেরটা দেখলাম 2তলা, তারপরেরটা দেখলাম 3তলা, আর তারপরেরটা দেখি 4তলা। আমি তখন ভাবলাম বাহ, তাহলে যেটা একদম প্রথম কক্ষপথ কক্ষপথ সেটাকেই ভাবা যাক 1তলা বিল্ডিং, তারপরেরটাকেই ভাবা যাক 2তলা বিল্ডিং, তারপরেরটাকেই ভাবা যাক 3তলা বিল্ডিং, তারপরেরটাকে ভাবা যাক তার 4তলা বিল্ডিং। দাদা এটা কি কেমিস্ট্রি পড়াচ্ছ তুমি গো? তুমি তো বিল্ডিং কে কক্ষপথ ভাবছো। ভাই দেখতে থাক শেষ পর্যন্ত, দেখ। আচ্ছা দাদা একটা কথা বলো, এই কে কক্ষপথটা কি এমন দোষ করলো আর এন কক্ষপথটা তোমাকে কি এমন দিল? কেন না তুমি এটাকে 1তলা ধরলে আর তুমি এটাকে 4তলা ধরলে, এটা কি করে হতে পারে? এগুলো সবই উত্তর তুই পাবি। আচ্ছা চল, বাই দ্য ওয়ে কি বেশ বলছিলাম তখন, উপকক্ষ বিষয়টা ভুল করে উচ্চারণ করে ফেলেছিলাম, তুই জিজ্ঞাসা করছিস, একটু উপকক্ষের ব্যাপারে বলা যায়। দেখ ভাই সত্যি কথা বলবো, ধর তুই ধরে নে তুই এই 4তলা বিল্ডিংটার মধ্যে থাকিস, আমি তোর সাথে ঘুরছি, তোকে আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে তুই কোথায় থাকিস, তুই বল ওই তো ওই বিল্ডিংটাতে আমি থাকি। আরে ভাই তুই এই বিল্ডিংটার কোথায় থাকিস? তুই বল দাদা ওই বিল্ডিংটার ওই যে থার্ড ফ্লোরটার মধ্যে আমি থাকি। হ্যাঁ সেটা বল। দাদা আমরা যে বলি অ্যাকচুয়ালি ইলেকট্রন কক্ষপথের মধ্যে থাকে, কক্ষপথের কোথায় থাকে, কোন জায়গাটায় থাকে? আমি বললাম ভাই তুই তোর উত্তর তো নিজেই দিয়ে দিলি, অ্যাকচুয়াল কক্ষপথের ভেতরে যে জায়গাতে ইলেকট্রনটা থাকে, যেমনি একটা বাড়ির ভেতরে আমরা একটা ফ্লোরের মধ্যে থাকি, সেমনি একটা বিল্ডিং এর ভেতরে একটা ফ্লোরের মতো করেই তুই একটা কক্ষপথের ভেতরে একটা উপকক্ষকে কনসিডার করতে পারিস। একটা কক্ষপথের যে জায়গাটায় ইলেকট্রনটা অবস্থান করে সেই জায়গাটাকে আমরা উপকক্ষ বলে থাকি। যেমনি করে ফলের ভেতরে বীজ থাকে অমনি কক্ষপথের ভেতরে উপকক্ষ থাকে। যেমনি একটা কোম্পানি গ্রো করলে সবাই বলে কোম্পানি বাড়ছে, অ্যাকচুয়ালি কোম্পানিটা কিসের জন্য বাড়ছে? তার এমপ্লয়ীদের কাজের জন্য বাড়ছে। সেমনি সবাই বলে কক্ষপথের মধ্যে ইলেকট্রন আছে, বাট অ্যাকচুয়ালি ইলেকট্রনটা আছে কোথায়? উপকক্ষের মধ্যে। এই জন্য কক্ষপথকে শেল দিয়ে লেখা হয়, উপকক্ষকে সাব শেল দিয়ে লেখা হয়। আশা করতে পারি বিষয়টা বুঝতে পারছি। এবার দাদা আমাকে একটা কথা বলবে, কি না তুমি এইটুকু তো আমি বুঝে গেলাম কক্ষপথের ভেতরে উপকক্ষ থাকে, কিন্তু কোন কক্ষপথের ভেতরে কটা উপকক্ষ থাকে সেটা আমি বুঝবো কি করে? আমি বললাম একটু আগে আমি কি বলেছিলাম তোকে মনে আছে, যে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটাই নির্ধারণ করে দেয় কোন কক্ষপথের মধ্যে কতগুলো উপকক্ষ রয়েছে। তার মানে দাদা আজকে ধরো কে কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা হচ্ছে 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা হচ্ছে 1, তার মানে সেটার মধ্যে মাত্র একটাই উপকক্ষ থাকবে। আমি বললাম একদম ভাই একদম। দাদা এল কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 2, তার মানে সেটার মধ্যে 2খানা উপকক্ষ থাকবে। আমি বললাম একদম ভাই। আচ্ছা দাদা এম কক্ষপথের ক্ষেত্রে যেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, সেখানে অ্যাকচুয়ালি 3খানা উপকক্ষ থাকবে, 3খানা সাবশেল থাকবে। আমি বললাম একদম। আর দাদা এন মানে যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 4 হয়, সেখানে অ্যাকচুয়ালি 4খানা উপকক্ষ থাকবে। আমি বললাম একদম। আচ্ছা দাদা আমাকে একটা কথা বলবে কি, যেমনি কক্ষপথগুলোকে আমরা কে এল এম এন দিয়ে প্রকাশ করছি, উপকক্ষগুলোকে প্রকাশ করার কি কোনো এমনি অ্যালফাবেটিক্যাল হরফ ফরফ আছে? আছে ভাই। উপকক্ষগুলোকে প্রকাশ করা হয় এস পি ডি এবং এফ দিয়ে। এসপিডি একটা পাওয়ার রেঞ্জার্স, তো মনে আছে, ছেলেরা ভালো বুঝবি, কিছু কিছু মেয়েরাও হয়তো দেখতিস, তার সঙ্গে একটা এফ যুক্ত করে দে ভাই। এবার দাদা এই উপকক্ষগুলো লেখার সময় একটা বিষয় আমি খেয়াল করলাম, আমি বলি কি রে ভাই, না দেখো কক্ষপথগুলোকে আমরা সব বড় হাতের ব্লক লেটারে লিখছি, বাট উপকক্ষ যখন লিখতে যাচ্ছি তখন কিন্তু সেগুলো স্মল লেটারে লিখতে হচ্ছে। আমি বললাম ভেরি গুড অবজারভেশন ভাই। এবার দাদা আমাকে বলো এই কে কক্ষপথের ক্ষেত্রে আমরা একটাই মাত্র উপকক্ষ পাচ্ছি, তাহলে আমরা কাকে পাবো? একদম প্রথম জন থেকে শুরু করবি ভাই, তার মানে আমরা এস কে পাবো। তার মানে কে কক্ষপথের মধ্যে একটাই উপকক্ষ আছে এবং সেটা হলো এস। একদম। দাদা এল এর মধ্যে 2টো উপকক্ষ আছে, তাহলে কারা কারা থাকবে? আমরা কি বলেছিলাম, একদম প্রথম থেকে শুরু করবি, তার মানে এসও থাকবে আবার পিও থাকবে, মানে 2জন থাকলো, প্রথম 2জন হয়েছে। দাদা এম এর মধ্যে 3জন থাকবে, তার মানে নিশ্চয়ই আমি বুঝতে পারছি এস থাকবে, নিশ্চয়ই আমি বুঝতে পারছি পি থাকবে, নিশ্চয়ই আমি বুঝতে পারছি ডি থাকবে। আর দাদা বলার আর অপেক্ষা রাখে না,
যে এন এর ক্ষেত্রে যদি চারটেই উপকক্ষ থাকে তাহলে সেখানে এসও থাকবে, সেখানে পিও থাকবে, সেখানে ডিও থাকবে, আর সেখানে এফও থাকবে। আমি বললাম একদম ভাই। তার মানে তোদের কাছে, তোরা যারা কেমিস্ট্রিতে একদম ব্ল্যাঙ্ক ছিল, এই কিছুক্ষণের ক্লাসটা দেখার মাধ্যমে তুই কি শিখতে পারলি বলতো? যে অ্যাকচুয়ালি কক্ষপথের মধ্যে ইলেকট্রনটা জাস্ট একটা শো। অ্যাকচুয়াল ইলেকট্রন থাকে কোথায়? উপকক্ষের মধ্যে। একটা কক্ষপথে কতগুলো উপকক্ষ থাকে সেটাও আমরা বার করতে পারি তার মুখ্য কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। উপকক্ষগুলো কিভাবে প্রকাশ করতে হয় তুই সেটাও শিখলি, এবং কোন কক্ষপথে কোন কোন উপকক্ষ কতগুলো করে থাকে তুই সেটাও শিখলি। দাদা তুমি না বহুত বদমাশ আছো। কেন রে? তুমি একটু আগে এই বিল্ডিং এর যে উদাহরণটা দিয়েছিলে সেটা এমনি এমনি দাওনি। কি রে, কি বলছিস রে? আমি এমনি দিয়েছিলাম না, হতেই পারে না। তুমি চিন্তা করে দেখো, তুমি বলেছিলে কে এটা একতলা বিল্ডিং, তুমি বলেছিলে এটা চারতলা বিল্ডিং, তুমি উপকক্ষের মাধ্যমে বলেছিলে এগুলো। কারণ দেখো, কে কক্ষপথের একটাই মাত্র উপকক্ষ থাকে আর সেটা হচ্ছে এস। এল কক্ষপথের দুটো উপকক্ষ থাকে, একটা এস একটা পি। এই তো একটা এস একটা পি। দাদা এম কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 বলে তিনটে উপকক্ষ থাকে এস পি ডি, ওই জন্য তুমি এটাকে তিনতলা বলেছিলে। এই যে এস, এই যে পি, এই যে ডি। আর দাদা এন এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 বলে চারটে উপকক্ষ থাকে বলে তুমি ওকে চারতলা বিল্ডিং বলেছিলে। একটা এস, একটা পি, একটা ডি, একটা এফ। এমনি এমনি কিছুই বলনি। ধরে ফেলেছিস, ধরে ফেলেছিস। কেমিস্ট্রিতে গ্রো করবি রে, শিখে যাচ্ছিস। এইভাবেই আস্তে 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 কেমিস্ট্রি সেই জায়গাটা তোকে আমি নিয়ে যাব যেখানে তুই যেতে চাইছিস। তোর বাকি সব সাবজেক্টে যখন সমস্যা তুই দেখতে পাবি, 11-এ প্রচুর সমস্যা হয় ছেলেমেয়েদের, কারণ এই জাম্পটা অনেক বড়। তুই তখন বলবি দাদা আমি কেমিস্ট্রিতে কিন্তু ঠিক আছি। তবে হ্যাঁ, ওই কথাটা, যে আত্মবিশ্বাসটা নিয়ে শুরু করেছিস সেই আত্মবিশ্বাসটা নিয়ে তোকে শেষ করতে হবে। বাকি তোর কেমিস্ট্রির দায়িত্ব পুরো আমার। তোকে আমি কেমিস্ট্রিতে সেই টপ জায়গাতে পৌঁছে দেবই দেব। চল এইবার চল একটু উপকক্ষের ব্যাপার স্যাপার নিয়ে শুরু করি। দাদা দাঁড়াও। কি রে? একটা মারাত্মক অন্যায়, মারাত্মক অবিচার হচ্ছে তোমার সামনে, তুমি সেটা দেখতে পাচ্ছ না। কি? কক্ষপথগুলোর একটা নিজস্ব কোয়ান্টাম সংখ্যা রয়েছে যেটাকে তুমি মুখ্য কোয়ান্টাম সংখ্যা বললে। কক্ষপথগুলো সেটা নিয়ে দিব্যি ফ্লেক্স করছে, দেখাচ্ছে আমাদের সর্বোচ্চ ইলেকট্রনের ফর্মুলা রয়েছে, আমার এই রয়েছে, আমার সেই রয়েছে। উপকক্ষগুলো কি করলো? উপকক্ষের জন্য কোনো কোয়ান্টাম সংখ্যা নেই। আমি বললাম আছে রে ভাই, আছে, তুই শান্ত হ। এই একই রকমের ধারণা উপকক্ষগুলোর জন্মেছিল। তারা কি আইইউপিএসসির দপ্তরের সামনে ধর্ণা দিয়েছিল, বলেছিল কক্ষপথের যেমনি মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয়েছে আমাদের দিতেই হবে, দিতেই হবে। 14 ঘন্টা গাড়ি আটকে রেখে দিয়েছিল। তো সবশেষে বাধ্য হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল, হ্যাঁ ঠিকই ব্যাপার, কক্ষপথগুলোর যেমনি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন আছে, উপকক্ষগুলোর ক্ষেত্রেও এমনি একটা কোয়ান্টাম নাম্বার দিতেই হবে। এবং সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে একটা কোয়ান্টাম নাম্বার দিল যেটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা যেহেতু এটাকে আমরা মুখ্য বলে ফেলেছি, এটাকে আর তো মুখ্য বলা চলে না, এটাকে বলা হলো গৌণ। কক্ষপথের ক্ষেত্রে মুখ্য, উপকক্ষের ক্ষেত্রে গৌণ। কক্ষপথের ক্ষেত্রে প্রিন্সিপাল, উপকক্ষের ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেটা ইন্ট্রোডিউস করা হলো। এবার দাদা আমাকে একটা কথা বলবে, কি? যেমন ধরো কক্ষপথগুলোর ক্ষেত্রে, কে কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1, তার মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা 1 থেকেই শুরু হয়। সেমনি আমাকে একটা কথা বলো, এই এস এর ক্ষেত্রে, মানে যেটা প্রথম উপকক্ষ, তার ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে? মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা কি থেকে শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে? ভেরি গুড কোয়েশ্চেন ভাই। চল তোকে এক এক করে দেখানো যাক প্রত্যেকটা উপকক্ষের ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত। তাহলে এই আমি লিখলাম উপকক্ষ, আর এই আমি লিখলাম তার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। জানিস তো এস উপকক্ষের ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা হয় 0। তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 থেকে শুরু হলেও অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা 0 থেকে শুরু হয়। তারপরে দাদা পি এর ক্ষেত্রে কত হয় পরপর হয়? পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে হয় 2, আর এফ এর ক্ষেত্রে হয় 3। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আচ্ছা দাদা, যেমনি করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা কোনো একটা কক্ষপথের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন বার করতে পেরেছিলাম, এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কি উপকক্ষের সেই কাজটা করতে পারি?
আমি বললাম একদম পারিস ভাই। শুধু তাই নয়, এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা একটা উপকক্ষের আকৃতি, একটা উপকক্ষের প্রকৃতি, একটা উপকক্ষের বৈশিষ্ট্যগুলোকেও নির্ধারণ করে। সেই সমস্ত কিছু তোকে আমি আমার ক্লাসের মধ্যে ধীরে ধীরে শেখাবো। এই প্রত্যেকটা উপকক্ষের একটা নির্দিষ্ট শেপ আছে এবং সেইটার জন্যই তার নামটাও এরকম করা হচ্ছে। আজকে তুই এই যে এস দেখছিস, এই এস কথাটার মানে হচ্ছে স্পেরিক্যালি সিমেট্রিক্যাল। ওর আকৃতিটা এরকম একদম স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, ওই জন্য ওকে এস দিয়ে প্রকাশ করা হয়। সব শিখবি তুই আস্তে আস্তে ভাই। দাদা তুমি আমাকে এখন বলো, এই তো উপকক্ষের ক্ষেত্রে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যাগুলো জানলাম, এবার এখানে ফর্মুলা বলে দাও। কিসের ফর্মুলা ভাই? যেমনি কক্ষপথে তুমি সর্বোচ্চ ইলেকট্রন বার করার ফর্মুলা শিখিয়েছিলে 2n², অমনি উপকক্ষের ক্ষেত্রেও নিশ্চয়ই সর্বোচ্চ ইলেকট্রন বার করার কোনো ফর্মুলা রয়েছে। আমি বললাম একদম আছে ভাই, একদম আছে। আর সেই ফর্মুলাটা হচ্ছে 2 × 12 + 1। ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবি। এই ফর্মুলাটাই তোকে আমি সেকেন্ড ক্লাসে আরেকবার মনে করাবো, একটা খুব সুন্দর টুইস্ট জানানোর জন্য। যাই হোক, তার মানে দাদা এস এর ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 0। তাহলে এস উপকক্ষের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরতে পারে? না 2 × এল এর জায়গার মধ্যে বসিয়ে দাও 0 + 1। দাদা 2 × 0 মানে 0, +1 মানে 1, 1 × 2 মানে 2 হয়ে যায়। তার মানে এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দুটো হয়। আমি বললাম একদম। দাদা পি এর ক্ষেত্রে কি হবে? আমি বললাম ওখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 1 আছে, তাহলে তুমি করে দাও 2 × 1 + 1। দাদা 2 × 1 যখন আমি করছি তখন আমি 2 পাচ্ছি, 2 + 1 আমি 3 পাচ্ছি, 3 × 2 আমি 6 পাচ্ছি। তার মানে দাদা এখানে 6 হবে। আমি বললাম একদম ভাই ঠিক করেছিস। দাদা ডি এর ক্ষেত্রে কি হবে? আমি বললাম অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা 2 আছে, তার মানে দেখো 2 × 2 + 1। দাদা 2 এ 2 এ 4 হয়, 4 + 1 5 হয়, 5 × 2 10 হয়। তার মানে দাদা এখানে 10 হয়ে গেল। আমি বললাম একদম। দাদা এফ এর ক্ষেত্রে বলো। আমি বললাম এফ এর ক্ষেত্রে তো ভাই তুই যদি একটু মন দিয়ে দেখিস তুই নিজেই করতে পারবি। 2 × 3 + 1, তার মানে দাদা 3 × 2 = 6, 6 + 1 7, 7 × 2 হয়ে গেল 14। তার মানে এফ এর ক্ষেত্রে যেটা সর্বোচ্চ ইলেকট্রন নাম্বার সেটা বেরিয়ে গেল 14। আমি বললাম একদম ভাই। এবং তোকে এখানে একটা টুইস্ট শিখিয়ে রাখি, দেখে নে। অনেকে এইভাবেও মনে রাখে, এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দুটো, তারপরে 4 বেড়ে হলো 6, তারপরে 4 বেড়ে হলো 10, তারপরে 4 বেড়ে হলো 14, মানে 4 4 4 4 এর গ্যাপ হয়ে গেছে ভাই। একদম ক্লিয়ার। তার মানে তুই কি কি শিখলি চিন্তা করে দেখ। তুই প্রথমে কক্ষপথ শিখলি, তার সর্বোচ্চ ইলেকট্রন শিখলি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা শিখলি, সেখান থেকে উপকক্ষের বিষয়গুলো শিখলি, উপকক্ষের নামগুলো লিখতে শিখলি, কক্ষপথের মধ্যে কতগুলো করে উপকক্ষ আছে সেটা শিখলি, উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যা শিখলি, গৌণ কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন বার করাও শিখে নিলি এই কিছুটা সময়ের মধ্যে। তাহলে ভাব সারা বছর কেমিস্ট্রি কি হবে। এইবার দাদা একটা ম্যাজিক দেখাও। হ্যাঁ ম্যাজিক, প্রত্যেক বছর আমি শুনেছি তুমি এই ক্লাসের শেষে একটা ম্যাজিক দেখাও। ম্যাজিকটা দেখি চল তাহলে। দেখ আমি সবসময় প্রথম ক্লাসের শেষের দিকে একটা সম্পর্ক দেখাই ভাই। আমি একটা রিলেট করানোর চেষ্টা করি যে তোরা এতক্ষণ ধরে যে কক্ষপথ পড়লি আর যে উপকক্ষ পড়লি সেটা অ্যাকচুয়ালি আলাদা নয়, তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে এবং সেটাকে আমি বলে থাকি কেমিস্ট্রির ম্যাজিক। খেয়াল করে দেখ প্রত্যেকে। আমি তো তোকে বললাম এখানটায় তুই লিখলি কক্ষপথ, এখানটায় তুই লিখলি উপকক্ষ, আর এখানটা আমি লিখলাম সর্বোচ্চ ইলেকট্রন। এবার প্রত্যেকে খুব মন দিয়ে ম্যাজিকটা খেয়াল করবে। ধরো আমি তোমাকে বললাম কে কক্ষপথ, আচ্ছা কে কক্ষপথে কোন উপকক্ষটা থাকে? তুই বলবি দাদা কে কক্ষপথের মধ্যে এস উপকক্ষ থাকে। আমি বললাম আচ্ছা আমাকে বলতো, তুই তো একটু আগে শিখলি এস উপকক্ষের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো থাকে? তুই বলবি দাদা এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দুটো থাকে। আমি বললাম তাহলে এই সর্বোচ্চ ইলেকট্রনটা তুই এখানটায় বসা। আচ্ছা দাদা খেয়াল করে দেখো, এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দুটো থাকে বলেই যেহেতু কে এর মধ্যে এস ছাড়া আর কিছু থাকে না, ওই জন্য কে এর মধ্যেও সর্বোচ্চ ইলেকট্রন দুটোই থাকে। আর সেটা তো আমরা 2n² দিয়ে দেখেছিলাম যে কে এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন দুটো ধরে।
অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে কে এর মধ্যে দুটো ধরার কারণটা হচ্ছে কে এর মধ্যে একটাই উপকক্ষ থাকে এবং সেই উপকক্ষটার মধ্যে ম্যাক্সিমাম দুটো ধরে, এই জন্য কে এর মধ্যে ম্যাক্সিমাম দুটো ধরে। দিস ইজ দ্য ম্যাজিক। আচ্ছা দাদা, পরের গুলোর ক্ষেত্রে দেখাও। যেমন ধরো এল এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসও থাকে, আমরা আবার দেখতে পাচ্ছি পিও থাকে। তার মানে দাদা এস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন ধরে দুটো, পি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন 4 বাড়িয়ে দে দাদা, 2 আর 4 6টা। তার মানে দাদা যদি আমরা এটাকে যোগ করি তাহলে 6 আর 2 8টা ইলেকট্রন হয়। আর এল এর ক্ষেত্রে 2 × 2 স্কোয়ার করে আমরা তো 8টাই পেয়েছিলাম। তার মানে বাস্তবেও এটা সত্যি যে এল কক্ষপথের ভেতরে অ্যাকচুয়ালি এস আর পি উপকক্ষ রয়েছে এবং এস আর পি এর উপকক্ষের ইলেকট্রনের উপরে ভিত্তি করেই আমরা এল কক্ষপথের ইলেকট্রনটাকে বলতাম এতদিন। আমরা জানতামই না যে ইলেকট্রন অ্যাকচুয়ালি এল এর মধ্যে থাকে না, এস আর পি এর মধ্যে থাকে, এবং সেটাকেই এল জাহির করে বলে যে আমার মধ্যে 8টা আছে। অ্যাকচুয়ালি এস এর মধ্যে 2টো ছিল, পি এর মধ্যে 6টা ছিল, আমরা জানতামই না। তাহলে একই রকম কেস দাদা এম এর ক্ষেত্রেও হবে। কে এল এর পরে এম, বললাম একদম হবে। দাদা এম এর মধ্যে এস থাকে, এম এর মধ্যে পিও থাকে, এম এর মধ্যে দাদা ডিও থাকে, কারণ যেহেতু এর মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 3, সেই কারণে এর মধ্যে 3খানা উপকক্ষ থাকবে। আচ্ছা দাদা এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধরে 2টো, পি এর ক্ষেত্রে 4টে বাড়িয়ে দিলে হয়ে যায় 6টা, ডি এর ক্ষেত্রে 4টে বাড়িয়ে দিলে হয়ে যায় 10টা। দাদা যদি আমরা এটাকে যোগ করি তাহলে 10 আর 6 16 আর 2 18টা ইলেকট্রন হয়। দাদা 2n স্কোয়ার যখন করতাম 2 × 3 স্কোয়ার করলে 3 স্কোয়ার 9 × 2 18টা ইলেকট্রন হতো। তার মানে অ্যাকচুয়ালি আমরা ক্লাস 9 পর্যন্ত একটা অর্ধ সত্য ঘটনা জানতাম যে কক্ষপথের মধ্যে ইলেকট্রন থাকে। এখন আমার কাছে পরিষ্কার যে উপকক্ষের ভিতরে ইলেকট্রন থাকে, কক্ষপথ শুধু ফ্লেক্স করে। দাদা এন এর ক্ষেত্রে বললাম তুই ম্যাজিকটা একটু নিজে চেক কর না। এস পি ডি এফ, এস এর ক্ষেত্রে 2টো, পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা, এফ এর ক্ষেত্রে 14টা। 14 10 24, 24 6 30, 30 আর 2 32। দাদা 2 × 4 স্কোয়ার 16 2 32। মিলিয়ে দিলাম তো রে। কক্ষপথ আর উপকক্ষের মধ্যে এই সম্পর্কটাই তোর কেমিস্ট্রির ওই ভিতটাকে আনলক করে দিল। তুই বুঝতে পারছিস এবার কেমিস্ট্রি কিভাবে পড়তে হয়, কেমিস্ট্রি কিভাবে বুঝতে হয়। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। দাদা এই পর্যন্ত তো সব শিখলাম, আমাকে একটা কথা বলো, আমার একটা ছোট্ট ডাউট হয়েছে। কি না, দেখো কে কক্ষপথের মধ্যেও এস উপকক্ষ আছে, এল কক্ষপথের মধ্যেও এস উপকক্ষ আছে, এম কক্ষপথের মধ্যেও এস উপকক্ষ আছে, আবার এন কক্ষপথের মধ্যেও এস উপকক্ষ আছে। এই 4টে এস কি সমান? আমি বললাম একদম নয় ভাই, একদম নয়। তোকে আমি এবার দেখাই একটু বিভিন্ন ধরনের উপকক্ষের বিষয়। আমি তোকে সবকিছুই প্রথম দিনে এই ডেমো ক্লাসটাতে দেখাবো না, তাও জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি যে আমরা কিভাবে পড়ছি। তোরা এতক্ষণে বুঝে গেছিস ভাই। দাদা কে কক্ষপথ যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1, তার মধ্যে থাকে এস উপকক্ষ। আবার দাদা এল যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 2, তার মধ্যেও থাকে এস উপকক্ষ। যার দাদা এম যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 3, তার মধ্যেও থাকে এস উপকক্ষ। আবার দাদা এন যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 4, তার মধ্যেও থাকে এস উপকক্ষ। এই 4টে এস উপকক্ষটাকে আমরা আলাদা কি করে করব দাদা? আমি বললাম এই এস উপকক্ষটা প্রথম কক্ষপথের, তো ওই জন্য এটাকে লেখা হয় 1s। এই 1টা অ্যাকচুয়ালি প্রকাশ করে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে। যখনই তুই কোনো জায়গাতে 1s দেখবি, তার মানে এখানটাই এই 1টা মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে। সেখান থেকেই তুই বুঝতে পারবি এটা নিশ্চয়ই কে কক্ষপথের এস উপকক্ষের কথা বলতে চেয়েছি। তারপরে দাদা আমরা যখন 2s লিখবো তখন নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে এল কক্ষপথের এস উপকক্ষের কথা বলতে চেয়েছে। আমি বললাম একদম। দাদা তাহলে যখন 3 নম্বর কক্ষপথের এস উপকক্ষের কথা বলতে চাইবো আমরা নিশ্চয়ই 3s লিখবো।
এটা কি এখান থেকেই আমি বুঝতে পারবো যেটা অ্যাকচুয়ালি এম কক্ষপথের এস উপকক্ষের কথা বলতে চেয়েছে? আমি বললাম একদম। দাদা যখন 4 নম্বর কক্ষপথের ক্ষেত্রে বলতে চাইবো তখন আমরা সেখানে ফোরেস্ট লিখবো এবং এই ফোরেস্টার মাধ্যমে আমি বুঝতে পারবো যে সেটা অ্যাকচুয়ালি এন কক্ষপথ অর্থাৎ 4 নম্বর কক্ষপথের এস উপকক্ষের কথা বলতে চেয়েছে? আমি বললাম একদম। দাদা কি আমার একটা কথা বলো, এই 4টে এস যে ডিফারেন্ট আমি বুঝবো কি করে? মানে কি এমন প্যারামিটার আছে যেটা দিয়ে বোঝা যায়? ভেরি গুড কোয়েশ্চেন ভাই। এই প্রশ্নগুলো যদি তোর মাথার মধ্যে এই মুহূর্তে আসে তার মানে ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট অফ 11 কেমিস্ট্রি। আর যদি এখন না আসে তাহলে মনে রাখবি আস্তে আস্তে আমি এনে দেবো তোর মাথায় এই প্রশ্ন করার মতো তোর মাথাকে আমি রেডি করে দেবো। দেখ ভাই টেকনিক্যালি দেখতে গেলে এই 4টে উপকক্ষরই শেপ একদম সেম, 4টেই হচ্ছে স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, কারণ এস মাত্রই স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, বাট এদের আকারের একটু পার্থক্য আছে, একটু আকৃতির একটু পার্থক্য আছে। আমি বলবো না যে শেপটার পার্থক্য, জাস্ট 1s এর থেকে 2s একটু বড়, 2s এর থেকে 3s একটু বড়, 3s এর থেকে 4s আরেকটু বড়, জাস্ট সাইজের একটু ডিফারেন্স আছে ভাই, একটু ডিফারেন্স আছে। আরেকটা জিনিসের ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এনার্জি। খেয়াল রাখ ভাই, 1s এর থেকে 2s এর এনার্জি বেশি, 2s এর থেকে 3s এর এনার্জি বেশি, 3s এর থেকে 4s এর এনার্জি বেশি। দাদা আমি তোমার মুখের কথায় বিশ্বাসই করব না, তুমি আমাকে কিছু একটা প্যারামিটার দেখাও যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এর এনার্জি কম এনার্জি বেশি। আমি বললাম ভাই তুই যখন বলছিস সেইটারও উত্তর আমার কাছে আছে, উপকক্ষের শক্তি নির্ধারণেরও একটা বিষয় আছে, আমি তোকে এগুলো সব শেখাবো। মনে রাখ উপকক্ষের শক্তি বার করার একটা প্রিন্সিপাল আছে যাকে বলা হয় আউফবাউ প্রিন্সিপাল। এই আউফবাউ প্রিন্সিপালের মাধ্যমে তুই যে কোনো উপকক্ষের শক্তি ক্যালকুলেট করতে পারিস। আউফবাউ প্রিন্সিপাল বলে কোনো একটা উপকক্ষের এনার্জি প্রকাশ করা যায় তার n+l এর মান দিয়ে। n+l এর মান যত বাড়বে কোনো একটা উপকক্ষের এনার্জিও তত বাড়বে। তাহলে দাদা আমাদেরকে জাস্ট এই কিছু একটা n+l এই মানটা বার করতে হবে। আমি বললাম হ্যাঁ দাদা তুমি বার করো তো আমি দেখি। আমি বললাম 1s 2s 3s 4s। দাদা n+l কি করে বার করতে হয় তাড়াতাড়ি শেখাও আমাকে, আমি শক্তিগুলো দেখবো তুমি ঠিক বলেছো কিনা। বললাম ভাই n+l মানে কিছু হাতি ঘোড়া নয়, এই n মানেটা হচ্ছে এই 1 মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর এই l মানেটা কি রে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা। আর গৌণ কোয়ান্টাম সংখ্যা এস এর ক্ষেত্রে কত হয়? 0 হয় দাদা। তার মানে 0 বসা, তাহলে n+l এর মান কত হয়ে গেল? 1 হয়ে গেল। দাদা এখানে n+l কত হয়ে যাবে? n এর ভ্যালু আমি 2 চোখের সামনে দেখতে পাচ্ছি। s তো দাদা 0ই হবে কারণ s আছে, l এর ভ্যালুটা তো 0ই হবে, তার মানে দাদা এটা 2ই হবে। দাদা এখানেও যদি তুমি দেখো n+l এর মান, n এর ভ্যালুটা দাদা 3 হবে, l এর ভ্যালুটা দাদা s এর জন্য তো 0ই হবে, তার মানে 3 হলো। দাদা এখানে 4+0 হবে, তার মানে 4 হবে। দাদা আউফবাউ এর প্রিন্সিপাল অনুযায়ী n+l এর মান যত বাড়ে এনার্জিও তত বাড়ে, তাহলে সেই অনুযায়ী n+l এর মান ক্রমশ বাড়ছে, 1s থেকে 2s থেকে 3s হয়ে 4s এ। তার মানে তুমি একদম ঠিক বলেছিলে, 1s এর থেকে 2s এর এনার্জি বেশি, 2s এর থেকে 3s এর বেশি, 3s এর থেকে 4s এর বেশি। ব্যাস 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 ব্যাস। আজকে প্রথম দিনে যেটুকু কেমিস্ট্রি তো জানা দরকার ছিল তোকে আমি জানিয়ে দিয়েছি। This is the approach, this is the process, this is the method যেভাবে আমি তোকে 11 কেমিস্ট্রি শেখাবো। আমি তোকে কথা দিতে পারি 11 কেমিস্ট্রিতে তুই কাঁপিয়ে দিবি। তোর পাশের বন্ধু যখন বলবে তোর কেমিস্ট্রিতে কি অবস্থা, তুই তখন যেন এই উত্তরটা দিস, আমি কেমিস্ট্রিতে কাঁপিয়ে দিচ্ছি। সবার যখন কেমিস্ট্রিতে সমস্যা হবে তোর যেন না হয়। এই পদ্ধতিতে এইভাবেই আমরা কেমিস্ট্রি সারা বছর ধরে পড়বো, 11-এ পড়বো, 12-এ পড়বো, এবং প্রত্যেকটা কনসেপ্টকে তোকে আমি এইভাবে জলের মতো পরিষ্কার করে দেবো। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের ব্যাচের মধ্যে একটা করে ক্লাস হবে, সেই ক্লাসটার একটা রিভিশন লেকচার ইউটিউবের মধ্যে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে আপলোড হবে। তার ফলে তুই পুরো ক্লাসটা করলি,
করার পরে তুই রিভিশন ক্লাসটা করছিস, পরের দিনে আসার আগে আরেকবার রিভিশন ক্লাসটাকে দেখে আসছিস, তোর কেমিস্ট্রি জলের মতো জল ভাত করে দেওয়ার দায়িত্ব আমার। ধামাকা হয়েছে, ধামাকা চলছে, ধামাকা হবে। এবার নেক্সট দিন যখন আসবি একটুখানি এটা রিসার্চ করে আসিস তো আউটবাউ প্রিন্সিপালটা কে দিয়েছিল। নেক্সট দিন আমরা এই আউটবাউ প্রিন্সিপাল নিয়ে আরো শুরু করব, এখান থেকেই শুরু করব, বিরাট জায়গায় তোকে আমি নিয়ে যাব। তাহলে একটা প্রশ্ন আছে আমার, কি ইলেকট্রন কি তাহলে সত্যি উপকক্ষের মধ্যেই থাকে? এটা কি ফাইনাল? কক্ষপথ ফ্লেক্স করেছিল, উপকক্ষ ফ্লেক্স করছে। তুই এখনো উপকক্ষকে চিনতে পারিসনি। তুই এতক্ষণ ভাবছিলি উপকক্ষই বুঝি সেই জায়গা যেখানে ইলেকট্রন থাকে। হ্যাঁ, আংশিকভাবে সত্য, বাট যেমনি করে বাড়ির ভেতরে একটা বিল্ডিং এর ভেতরে ফ্লোর থাকে, ফ্লোরের ভেতরে তো ভাই রুমও থাকে। কক্ষপথের ভেতরে উপকক্ষ আছে, উপকক্ষের ভেতরেও এমন কিছু আছে যেখানে ইলেকট্রন থাকে। এটা কবে হবে দাদা? নেক্সট ক্লাসে হবে ভাই। আর যারা যারা অলরেডি জয়েন করে ফেলেছিস, প্রচুর সংখ্যক ছেলে মেয়ে জয়েন করেছিস, প্রত্যেককে আমি বলছি যে ভরসাটা তোরা দেখেছিস, আমি তার দাম দেবো। তোরা বুঝতে পারছিস কিভাবে ক্লাস হবে। যারা এখনো পর্যন্ত জয়েন করিসনি তাদেরকে বলি, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস অ্যাপটা তুই প্লে স্টোরের মধ্যে পাবি, নিচে দেখবি পিন কমেন্টেও অ্যাপের লিংক দেওয়া থাকে। তাহলে এই অ্যাপটাকে তুই ডাউনলোড করতে পারিস, তারপর এখান থেকে ইনস্টল করে ওপেন করবি, সঙ্গে সঙ্গে তুই দেখতে পাবি এরকম দুখানা কোর্স তোর চোখের সামনে আসবে ক্লাস 11 এর জন্য। তুই ক্লাস 11 এর যে কোর্সগুলো দেখছিস, যারা আমাদের পুরনো ছেলে মেয়ে তারা তো জানে, যারা নতুন দেখছিস তাদেরকে বলছি, অ্যাডভেঞ্চার একাডেমি তার স্টুডেন্টদেরকে কথা দিয়েছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল ব্যাচ আনবে, যাতে উত্তরের সেই প্রত্যন্ত গ্রাম থেকে দক্ষিণের সুন্দরবন পর্যন্ত যে কোনো ছেলে মেয়ে 11 কেমিস্ট্রি অ্যাফোর্ড করতে পারে, 11 সায়েন্স অ্যাফোর্ড করতে পারে। তার একটা দিক আমি এমন করে দেবো যাতে সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা পেয়ে যায়। সেই জন্য আমি পশ্চিমবঙ্গের সবচেয়ে কম প্রাইস রেখেছি, শুধুমাত্র ক্লাস 11 সেমিস্টার 1+2 999 টাকা ওয়ান টাইম পেমেন্ট। এটা 2 বছরের ভ্যালিডিটি থাকবে, এইটা থাকবে 3 বছরের ভ্যালিডিটি। মানে পুরো 11 পুরো 12 হওয়ার পরেও তুই একটা বছর এটাকে পড়তে পারবি, যদি তুই পরবর্তীকালে কোনো জায়গায় তোর বেসিক ক্লিয়ার করার থাকে, কোনো কম্পিটিটিভে যাওয়ার থাকে, কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়ার থাকে। এটার নাম হচ্ছে কম্বো কোর্স, যেটা সবাই খুব পছন্দ করেছে। কম্বো কোর্স হচ্ছে ক্লাস 11 প্লাস ক্লাস 12, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, 24টা মাস, 4টে সেমিস্টার, 2 বছর, 11 12 কেমিস্ট্রি। কত প্রাইস ভাই? ওয়ান টাইম 1499, একবার পেমেন্ট করতে হবে 1499 টাকা। তোর 2 বছর, 24 মাস, 4টে সেমিস্টার, 2 ইয়ার পুরো কমপ্লিট। এবং খেয়াল রাখবি, সবাই বলেছিস বলে এই কম্বো কোর্সটার 1499 প্রাইসটাকে আমি মার্চের 10 তারিখ অব্দি ভ্যালিড রেখেছি। তারপরে কিন্তু এই প্রাইসটা 1799 টাকা হয়ে যাবে। এইটুকুতে ভেবে রাখ, এইটাও পশ্চিমবঙ্গের সবচেয়ে কম প্রাইস 2 বছরের রেসপেক্টে, 24 মাসের রেসপেক্টে। সেই কারণে যারা 1499 করে নিতে পারছিস 10 তারিখ পর্যন্ত, তাদের তো খুব ভালো। আর যারা এর পরে ভিডিওটা দেখছিস, 1799 ইজ অলসো দ্য মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইস ইন ওয়েস্ট বেঙ্গল, 2 বছরের রেসপেক্টে, পুরো 11 12 কেমিস্ট্রি রেসপেক্টে। যারা এখন এইটা পাচ্ছিস তারা করে নে, যারা এখানে দেখছিস তারা অবশ্যই করে নে ভাই। বাকি সব ক্লাসের মধ্যে দেখা হচ্ছে। দাদা আমার ফোনের মধ্যে কোনো গুগল পে ফোন পে নেই, অন্য কেউ স্ক্যান করে দিলে হবে? নিশ্চয়ই হবে ভাই। তুই ফোন দিয়ে তোর নাম্বার দিয়ে লগ ইন করলি, বাই নো অপশনে ক্লিক করার পর 2টো অপশন পাবি, নিজের ফোনের মধ্যে দিয়ে পে করতে পারিস, গুগল পে ফোন পে, নিচে দেখবি স্ক্যানার অপশন থাকবে, স্ক্যানার অপশন ওপেন করে যে কোনো কারো ফোন নিয়ে পে করবি, যে নাম্বারটা দিয়ে লগ ইন করেছিস সেই নাম্বারটা দিয়েই তুই অ্যাড হবে। ঠিক আছে, আর কিচ্ছু নয়। সমস্ত কিছু দেখবে নিচে লিংক প্রোভাইড করা আছে। তুমি ব্যাচের লঞ্চ ভিডিও, ব্যাচের মধ্যে ভর্তি হওয়ার ভিডিও, কোয়েশ্চেন রিলেটেড ভিডিও সব পেয়ে যাবে। তুমি সবকিছু দেখে নিতে পারছো। অবশ্যই আমাকে জানাস ক্লাসটা কেমন লেগেছে, এবং সবাই অপেক্ষা করিস 6 তারিখের জন্য। 6 তারিখে আমাদের অ্যাপের মধ্যে ক্লাস শুরু হচ্ছে, আমাদের সেকেন্ড ক্লাস, যেদিন থেকে তোরা ইউটিউবে রিভিশন লেকচারটাও পাবি। সবার সাথে দেখা করব, সবার সাথে কথা বলবো, খুব ভালো লাগবে। দেখা হচ্ছে, ধামাকা হচ্ছে। জয় ধামাকা।